চরম দুর্ভাগ্যকে সঙ্গে নিয়ে নবাব মসনদে বসেছিলেন বাংলার নবাব সিরাজদৌল্লা। অপরিমিত ঐশ্বর্য বিলাসিতে কাটে তার জীবন। তিনার মৃত্যুর পর ইংরেজরা প্রায় 150 বছর তাদের প্রতারিত ও সেই সময়কার ঐতিহাসিকরা যে সমস্ত তার উপরে কালি লাগিয়েছিল, তার মধ্যে অনেকগুলোই ছিল ভিত্তিহীন। আজ চলুন সিরাজদৌল্লার কিছু জীবনী দেখে আসি। বিহারীলাল সরকার, অক্ষয় কুমার মৈত্র, নবীন চন্দ্র সেন, সুশীল চৌধুরী নবাব সিরাজদৌল্লার চরিত্রকে পরবর্তীকালে অনেকটাই কালিমুক্ত করার চেষ্টা করেন। বাঙালি নতুন করে চিনতে পারে তাদের প্রিয় নবাবকে, জানতে পারে ইংরেজ প্রতারিত অন্ধকূপ হত্যার ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। পলাশির প্রান্তরে যুদ্ধের নামে প্রহসন এবং মির্জাফর তথা জগৎ শেঠের ষড়যন্ত্রের তরুণ নবাব সিরাজদৌল্লা করুণ পরিণতির কথা, একথা নবাব আলীবর্দী খানের আদরের নাতি এদেশ থেকে বিদেশি বণিকদের আধিপত্য খর্ব করতে গিয়ে নিজের জীবনকে কিভাবে বিপন্ন করেছিলেন, সেই সব কথা আজ আর অজানা নেই কারোর কাছে। কিন্তু তা সত্ত্বে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে এত অভিযোগ কিসের? তিনি নাকি ছিলেন অর্থ পিপাসা, ইন্দ্রিয় পরায়ণ, উচ্ছৃঙ্খলা, চরিত্রহীন যুবক, না ওই সময়কার ইংরেজ প্রতারিত ইতিহাস? যেভাবে তার চরিত্র কলঙ্ক লেপন করা হয়েছে, সম্ভবত আর কারো ক্ষেত্রে এরকম করা। প্রকৃতপক্ষে সিরাজ নিহত হওয়ার প্রায় 150 বছর পর্যন্ত তার সম্পর্কে এই ধরনের ইতিহাস প্রচলিত ছিল। অনেকেই মনে করেন ইতিহাস বিকৃত করে চরিত্র হরণ করা হয়েছে পরিকল্পিতভাবে। অষ্টাদশ শতকে মুর্শিদাবাদ, কলকাতা এবং লন্ডন ভিত্তিক যে সত্য ফরাসি ও ইংরেজ বাংলা গ্রন্থ রচিত, তার প্রায় সবগুলোই ছিল ফার্সি মুসলিম লেখকদের ইতিহাস। ইংরেজি লেখকদের রচিত ইতিহাস গ্রন্থ থেকে এইসব গ্রন্থের উল্লেখযোগ্য কয়েকটি হলো ফরাসি ভাষায় রচিত মুন্সি সালিমুল্লাহ তারিখি বাংলা, সৈয়দ গোলাম হোসেনের মুতাক্ষরিন এবং গোলাম হোসেন সেলিমের লেখা রিয়াজুল সালাতিন, এবং আরও অনেক গ্রন্থ থেকে যে সমস্ত তথ্য পাওয়া যায় তাতে বেশিরভাগই ইংরেজ সময়কার লেখক বা ঐতিহাসিক। তেনাদের ইতিহাস থেকে যেটা পাওয়া যায় সবগুলোই সিরাজের বেশিরভাগই বিরুদ্ধে এবং সিরাজকেই বেশিরভাগ দোষী করা হয়েছে। চলুন সেগুলোই একটু নজর দিয়ে আর একটু ভালো করে। সৈয়দ গোলাম হোসেনের লেখা শিয়ারুল মুতাক্ষরিনে সিরাজকে অজ্ঞ অর্বাচীন যুবক হিসাবে চিত্রিত করেছে, যে পাপ পুণ্যের, অন্যায় ন্যায় পার্থক্য করে না, দয়াময়াহীন, উদ্ধসিত, হৃদয়হীন, অহংকারী, অজ্ঞতায় তার মাথা গেছে বিগড়ে, যৌবন ক্ষমতা, আধিপত্য, নেশায় আত্মহারা ইত্যাদি ইত্যাদি করে তিনাকেই বেশিরভাগ দোষ দিয়ে গেছে। রিয়াজুল সালাতিন লেখক গোলাম হোসেনের লিখেছেন, সব বিজাতি সেনাপতিদের বঙ্গবিদ্রোহ করতেন তিনি। সিরাজকে বদমেজাজি, দুর্ভাষী বলেছেন। কাশেমবাজারের ফরাসি কুঠির অধ্যক্ষ সিরাজ এর জঘন্যতম চরিত্রের লম্পট নিষ্ঠুর কথা বলেছেন। ইংরেজ খুঁটি আলিফ ক্যাপ্টেন সিরাজকে মদ্যপায়ী এবং তার ঘনিষ্ঠতার নিকৃষ্ট চরের মানুষ বলে বর্ণনা করেছেন। মির্জা মোহাম্মদ সিরাজদৌল্লা ছিলেন নবাব আলীবর্দীর তৃতীয় কন্যা আমিনা বেগম, আলীবর্দীর দাদা হাজি মাহমুদের পুত্র জহিরউদ্দিন আহমেদের পুত্র। 1733 সালে আলীবর্দী বিহারের ছোট নবাব পদে নিযুক্ত হওয়ার কদিন আগেই সিরাজের জন্ম। তার জন্মের পরই আলীবর্দী উচ্চ পদে নিযুক্ত হওয়ায় মাতামহের বিশেষ নিয়ম ও আদরের পাত্র হয়ে ওঠেন। গোলাম হোসেন খান লিখেছেন যে আলীবর্দী তার বাড়িতেই শিক্ষার ব্যবস্থা করেন। মুজাফফর নামাজ ফরমালির গ্রন্থ থেকে জানা যায় আলীবর্দী সিরাজের জন্ম থেকে তার প্রতি এমন ছিলেন যে এক মুহূর্তের জন্য তাকে ছাড়া করতেন না। তিনি তাকে রাষ্ট্রনীতি, শাসনকার্য, প্রশাসক, অভিজাত জীবনের নানা গুণাবলী শেখাতেন। সিরাজের সমস্ত অপকৃতিকে তিনি যেন দেখেননি, শোনেননি এমন ভাব করতেন। সিরাজের চিন্তা ছাড়া একটি মুহূর্ত কাটত না বলা বাহুল্য। এ ধরনের প্রশ্ন ফল ভালো হয়
মাতামহের অত্যাধিক আদর যত্ন, অপরিসীম অন্ধ ভালোবাসায় বালক সিরাজদৌল্লা চরিত্রকে নষ্ট করেছিল। নবাব আলীবর্দী তার প্রিয় নাতিকে অল্প বয়সে ঢাকার রাজকীয় নৌবাহিনী অধ্যক্ষ পদে নিযুক্ত করেন। এমনকি সামরিক অভিযানের সময় বৃদ্ধ নবাব সিরাজকে তার স্বাধীনে রাখতেন। 1741 ও 46 সালে উড়িষ্যায় অভিযানে সিরাজকে তিনি সঙ্গে নেন। আলীবর্দী আদরের নাতি মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার সঙ্গেই থাকতেন। আফগান বিদ্রোহের সময় যুবক সিরাজ তার দাদুকে সাহায্য করেছিলেন। নবাব পরিবারের একজন দুশ্চরিত্রের লোক ছিল তার নিত্যসঙ্গী। তারা কেউ বয়স, পদমর্যাদা বা স্ত্রী পুরুষের সম্মান রাখত না। সিরাজের নামে বহু খারাপ কাজ তারা করে যেত। খুশি মতো তারা সিরাজের নাম করে এখান থেকে ওখান থেকে সুন্দরী মেয়েদের ধরে নিয়ে এসে নবাব দেখেও দেখেন না, শুনেও শোনেন না। গোলাম হোসেন তিনি লিখেছেন, আলীবর্দী খাঁর বিধির পর তার পরিবারের লোকের যে রকম অনাচার লাম্পট্য আরম্ভ করেছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। তাদের দুষ্কৃতি আলীবর্দীর বংশ মর্যাদায় কলঙ্ক লেপন করেছে। ন্যায় অন্যায়ের তফাৎ ভুলে গিয়ে সিরাজ ও তার দলবল রাজধানীর বুকে যা খুশি তাই করে বেড়াচ্ছেন। ফলে মুর্শিদাবাদে সিরাজের নাম শুনলে লোকে ছিছি করত। কেউ কখনো দুর্ভাগ্যক্রমে সাঙ্গভঙ্গ সিরাজের সামনে এসে পড়লে ওপরওয়ালার নাম নিত। এ সবগুলি ছিল সিরাজ নবাব হওয়ার আগের। সিরাজ নবাব হওয়ার পর এই ধরনের কোনো কালি পাওয়া যায় না। সিরাজকে কালিমুক্ত করতে প্রথম কলম ধরে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র। তিনি সেই সময়ের বিভিন্ন গ্রন্থ ঘেঁটে প্রমাণ করে ওই সময়ের সিরাজের ওপর যে দাগ কালি লাগানো হয়েছে তাতে অনেকেই ভিত্তিহীন। তার রচিত গ্রন্থ সিরাজউদ্দৌলা। পরবর্তী সময়ে অর্ধশতকে দুই বাংলার অনেকেই রচিত করে কাব্যগ্রন্থ। মাত্র 24 বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসে দেখে চারদিকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। একদিকে ইংরেজ, অন্যদিকে আফগান, অন্যদিকে ফরাসি ব্যবসার নামে দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ ইত্যাদি ইত্যাদি। 1757 23 জুন সকাল থেকে শুরু হয়েছিল পলাশীর প্রান্তরের যুদ্ধ। হঠাৎ একটা গোলা এসে পড়ে বীর মীর মদনের। অসহায় পড়লেন নবাব, কিন্তু সেনাপতি মোহনলাল তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ জয় প্রায় সুনিশ্চিত। তখন হস্তক্ষেপ করে মির্জাফর। তিনি ভুল রাস্তায় পরিচালিত করল নবাব সিরাজউদ্দৌলাকে। যুদ্ধ বিরামের নির্দেশ দিতে বলে আর সেনাদের নবাব শিবিরে চলে আসতে বললে। মির্জাফর জানতো এছাড়া নবাবকে হারানো সম্ভব না। নবাব অবশ্যই রাজি ছিলেন না, তার কারণ শিবিরেও তো আক্রমণ করবে, তাতে তো নবাব হার স্বীকার করতে বাধ্য হবে। মির্জাফর বলে, আমি যা বুঝেছি তাই বললাম, আপনি যা বুঝেন তাই করেন। নবাব সিরাজউদ্দৌলা ভয় খেয়ে সেখান থেকে 2000 সৈন্য সঙ্গে নিয়ে তিনি মুর্শিদাবাদে তিনার হারের খবর তিনি প্রথম মুর্শিদাবাদে পৌঁছালেন। নবাবের আদেশে যুদ্ধ বিরাম দিয়ে শিবিরে চলে এলেন। ইংরেজ আক্রমণ করে শিবির। তারপর আমাদের সকলেরই জানা কি হয়েছিল বাংলার ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলা জায়গা পেয়েছে এক অমর চরিত্রেতে। এই জনপ্রিয়তা সিরাজ পেল কি করে, চলুন একটু সেই দিক থেকে দেখে আসি। 1897 সাল ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ব্রিটিশ বাহিনীকে এদেশ থেকে বিদায় দেওয়ার জন্য সারা ভারতবর্ষে স্বদেশী আন্দোলনও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভারতবর্ষে যুব সমাজ একত্রিতভাবে আন্দোলনে যোগ করার জন্য প্রয়োজন হলো একজন নায়ক। ইংরেজদের বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে গিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তাই শুরু হলো নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে নতুন করে লেখার উদ্যোগ। ঐতিহাসিক বিহারীলাল সরকার, শ্রী অক্ষয় কুমার মৈত্র, নিখিলনাথ রায়, কালিকা প্রসন্ন বন্দ্যোপাধ্যায় আরও অনেকে। তারা বাংলা ভাষায় ফুটিয়ে তুললেন নবাবী আমলের ইতিহাস। সেখান থেকেই জানা যায়, রচনা হয়
নাটক যাত্রা ধীরে ধীরে কালিমামুক্ত হতে থাকে নবাব সিরাজউদ্দৌলা। বাঙালি নতুন করে চিনতে পারল তাদের প্রিয় নবাব এক ফার্সিভাষী অবাঙালি নবাব কখন যে ইতিহাসের পাতায় মানুষের এক কোণে মনের মাঝে জায়গা করে নিয়েছে মানুষ জানতেই পারল না। সিরাজকে নিয়ে প্রথম নাটক রচনা করেছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। মানুষের কাছে সিরাজ হয়ে ওঠে এক বীর। তারপর শুরু হয় নাটক যাত্রা সিনেমার পর্দায়। এ সিরাজ সে সিরাজ না, নারীলোভী দুর্বল ভীতু ঐশ্বর্যলোভী না। এ সিরাজ অতি আবেগ প্রণয় নয়, অসহায় নয়। এ সিরাজ দায়িত্ববোধ সচেতন, মহত্তর প্রতীক, মহান দেশপ্রেমী সাহসী যোদ্ধা, বিজ্ঞ রাজনৈতিক এক ব্যক্তি চরিত্রে সহজ সরল বরিষ্ঠ নবাব। শুরু হলো নতুন করে সংলাপ রচনার কাজ। সিরাজ হয়ে উঠল একজন জাতীয় বীর। সিরাজের নাটক যাত্রা এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল, এর সংলাপ মানুষের মুখে মুখে। সিরাজের 3 বার বেঁচে উঠেছিলেন এই ইতিহাসের বুকে। একবার নিজের মায়ের গর্ভে থেকে, একবার কলিকাতার গিরিশচন্দ্র ঘোষের নাটকের মাধ্যমে, আর একবার সিনেমার পর্দায়। কিন্তু 1911 সালে বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। দীর্ঘ বিরতির পর আবারও 1938 সালে সত্যেন্দ্রনাথ সেনগুপ্তর যাত্রাপালা আবারও ছড়িয়ে পড়ে বাংলায়। তারপর 1951 সালের ডিসেম্বর মাসে সিকান্দার আবু জাফর নবাব সিরাজউদ্দৌলাকে এক নতুন রূপ দিতে চাইলেন। তিনি যেন আবারও বেঁচে উঠলেন মানুষের মাঝে। নবাব সিরাজউদ্দৌলা 1757 সালের পরাজয় যেন 1947 সালের ইংরেজের পরাজয়। আবারও মানুষের মনে হাসি ফুটল, নতুন ভারত তৈরি হলো, নতুন সংবিধান তৈরি হলো, গণতান্ত্রিক পাওয়া গেল। আজ বন্ধুরা এইটুকুই। আবারও দেখা হবে অন্য কোথায়, অন্য কোনো একটা ভালো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। সকলেই ভালো থাকবেন।